সভ্যকথায় আপনাদের স্বাগতম। সে আমার বন্দিনী, পর্ব 61। ঈশা এত ভয় পাচ্ছে, বারবার আগুন আগুন বলে চিৎকার করছে। ভীর কিছুতেই বুঝে উঠতে পারছে না কেন। ওর এমন অবস্থা দেখে ভীরের মনে একটাই প্রশ্ন উঠছে, এত ভয়, এত আতঙ্ক হঠাৎ করে কেন? কাল রাতে তো সে এমন কিছু বুঝেনি। রুমের মধ্যে সে দাঁড়িয়ে আছে, মিনিট যেন ঘন্টার মতো ভারী। ডাক্তার বলে উনি কোনো কিছু নিয়ে খুব বেশি ট্রমাটাইজড হয়ে আছেন, তাকে ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, কিন্তু জ্ঞান ফিরলে উনি আবারও ঠিক একই রকম আচরণ করবেন। ডাক্তারের কথা শেষ হতেই ভীর ধীরে ধীরে মাথা তোলে। তার কণ্ঠ নরম নয়, ঠান্ডা নয়, বরং পাথরের মতো শক্ত। ও বারবার আগুন আগুন বলে চিৎকার করছে কেন? কিছু না কিছু হয়েছে, কেউ কিছু দেখিয়েছে। কোনো কারণ ছাড়া কেউ এভাবে ভয় পায় না। ভীরের চোখ এদিকে ওদিকে না ঘুরলেও পুরো রুমের গার্ডদের গায়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ওদের মুখে এক ধরনের আতঙ্ক, বললে মরতে হবে, না বললে আরও ভয়ঙ্কর মৃত্যু। নিকু সবাইকে বলে দিয়েছে ভীর যেন কিচ্ছু না জানে। তার আদেশের ভয়ে আলাদা, আর ভীরের রাগ একেবারে মৃত্যুর ঘোষণা। গার্ডরা একে অন্যের দিকে তাকায়, কারো মুখে শব্দ নেই। ঘামের বিন্দু কপাল দিয়ে গড়িয়ে পড়ছে, হাওয়াও যেন থমকে গেছে। হঠাৎ ভীরের গলার চিৎকার রুম কাঁপিয়ে তোলে। কি বলেছি আমি? দ্রুত বল, না হলে এখানে প্রত্যেক কটার লাশ পড়বে এখানে। এক সেকেন্ডে হাঁটু কেঁপে ওঠে সবার। রানিয়া চোখ বন্ধ করে ফেলে, কারণ সে জানে আর লুকানোর জায়গা নেই। এখন লুকাতে গেলে সবাইকে প্রাণ হারাতে হবে। কাঁপতে কাঁপতে রানিয়া এগিয়ে আসে, তার কণ্ঠ ভেঙে যাচ্ছে, তবুও সে বলে, বস, কালকে নিকো স্যার। রানিয়া পুরো ঘটনা ভীরকে খুলে বলে। রানিয়ার মুখ থেকে বেরোনো প্রত্যেকটি শব্দ যেন ভীরের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। শুনতেই ভীরের হাতের শিরাগুলো ফুলে ওঠে, যেন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আগে ফুলে ওঠা আগুনের শিখা। তার দৃষ্টি রক্তের মতো লাল, চোয়াল শক্ত হয়ে গেছে, দুটি ধমনী কানপাশে ধরফর করছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ভীর হঠাৎ পিছিয়ে যায়, বাঘের মতো রুম ছেড়ে বেরিয়ে যায়। ভীর এত জোরে ধাক্কা দেয় দরজার ফ্রেম কেঁপে ওঠে। ফুটস্টেপে শুধু রাগ না, ঝড়ের পূর্বাভাস। নিকোর উপর কী ঝড় নেমে আসছে সেটা কল্পনা করতেই গার্ডদের বুক ঠান্ডা হয়ে যায়। কি হবে আজ, যখন এরা দুজন সামনাসামনি আসবে? ভীরের শরীরের প্রতিটা রগ যেন রাগে পুড়ছে। ঈশার অবস্থা মাথায় ঘুরে ঘুরে তাকে উন্মাদ করে তুলেছে। রুম থেকে বেরিয়ে সে ঝড়ের গতিতে হাঁটতে হাঁটতে নিকোর ফ্লোরে উঠে আসে। তার চোখ রক্ত লাল, অনিয়ন্ত্রিত আগুন। নিকোর রুমের সামনে এসেই ভীর ঠাস 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 করে দুহাতে দরজায় আঘাত করতে থাকে। অন্যদিকে ভোর রাতে বেলাকে নিয়ে বাড়ি ফিরে নিকো ঘুমিয়েছিল গভীর নিস্তব্ধতায়। হঠাৎ দরজা ধাক্কার আওয়াজে তার ঘুম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। শব্দগুলো যেন মাথার ভেতর হাতুড়ির মতো বাজছে। নিকো বিরক্ত, ভ্রু কুচকে আধা ঘুমে দরজার দিকে যায়। দরজা খুলতেই ভীর ঝড়ের মতো রুমে ঢুকে তার মুখের ওপর ঘুষি বসিয়ে দেয়। হঠাৎ অতর্কিত আঘাতে নিকো পেছন দিকে হেলে পড়ে, অবাক চোখে তাকিয়ে থাকে, বোঝার চেষ্টা করে মাত্র কি হলো, কিন্তু ভীর তাকে বুঝতে সময় দেয় না। আরেকটা, তারপর আরেকটা, হাড় ভাঙা শব্দে ঘুষি পড়ে নিকোর মুখে। প্রেসারের তীব্রতায় ঠোঁট ফেটে রক্ত ঝরে। নিকো হাত তুলেও প্রতিরোধ করে না। ভীরের চোখে মানুষের কোনো ছাপ নেই, শুধু দানবীয় অন্ধকার রাগ। ভীর থামে না। নিকোর মুখের পাশ দিয়ে রক্ত মেঝেতে পড়ে, কিন্তু সে চুপ, নিঃশব্দে মার খাচ্ছে। ভীরের রাগ কমে না, বরং বাড়তে থাকে। তার কাঁধ ওঠানামা করছে দ্রুত শ্বাসে, তার রাগে কাঁপছে। ভীর রিভলভার বের করে নিকোর কপালে ঠেকিয়ে ধরে। রুমের বাতাস থেমে যায়, দুজনের মাঝখানে মৃত্যুর গন্ধ। ভীর ট্রিগার টানে ধরে, কিন্তু শেষ মুহূর্তে আঙুল শক্ত করতে পারে না। তার হাত কাঁপে, চোখে ভয়ঙ্কর অসহায়তা। শেষে রিভলভার নামিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বড় বড় শ্বাস নেয়। নিকো নিঃশ্বাস নিয়ে কষ্টে বলে ওঠে, ফেলে দিলে কেন? মেরে ফেলো আমাকে। আমাকে মেরে যদি তুমি শান্তি পাও তাহলে ওকে। আজ এই দিনটাও দেখতে হলো। ভীর, তুমি নিজেকে কোন জায়গায় নিয়ে এসেছো? ধ্বংসের সন্নিকটে তুমি। ভীর উত্তরে কিছু না বলে পাগলের মতো ঘুরে দাঁড়ায়। তার ভেতরের রাগ কমছে না। ভীর কাছে থাকা বড় ড্রেসিং টেবিলের আয়নায় ঘুষি মারে সজোরে। আয়না চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভীরের মুষ্টি কেটে রক্ত ঝরতে থাকে। নিকো নিজের মুখে শরীরে আঘাত নিয়েও রক্তাক্ত হাতে ভীরকে এভাবে দেখতে থাকতে পারে না। সে ছুটে এসে ভীরের হাত চেপে ধরে। ভীর, কি করছো তুই? কি চাও তুমি? কেন নিজেকে এভাবে শেষ করছো? কেন ভুলে যাচ্ছ তুমি কে? মাফিয়াদের দুর্বলতা থাকতে নেই। ভীরের পুরো শরীর কাঁপছে। এ যেন রাগ নয়, ভয়ের মতো গভীর যন্ত্রণা। নিকো ভীরকে শান্ত করতে হাত বাড়াতেই ভীর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নিকো টলে গিয়ে শূন্য দৃষ্টিতে ভীরের দিকে তাকায়, কিন্তু ভীর তখন মানুষ নয়, রক্তে তপ্ত এক আগ্নেয়গিরি।
ঈশায়ের সাথে এমন কেন করলি তুই? কে তোকে বলেছে আমাদের মাঝে আসতে? ভীরের গলা ফেটে যাচ্ছে, প্রতিটি শব্দে জমে থাকা আতঙ্ক, রাগ আর অসহায়তা কাঁপছে। ও পাগল হয়ে যাচ্ছে নিক, ওর মানসিক অবস্থা ভয়ঙ্কর। ডাক্তার বলেছে এভাবে চলতে থাকলে ওকে বাঁচানোই সম্ভব না। ভীরের গলা কেঁপে ওঠে। ও নিজেই নিজেকে শেষ করে দিতে চাইছে, আর তুই পরিস্থিতিটা আরও বিগড়ে দিলে। কি হতে পারতো আজকে? কেন করলি বল? ভীরের শ্বাস ভারী হয়ে ওঠে, রাগে তার বুক ওঠানামা করছে দ্রুত। আমি কি করব এখন? কিভাবে ওকে সুস্থ করব? কেন পারছি না আমি? কেন পারছি না ওকে নিয়ন্ত্রণ করতে? একটা সাম্রাজ্যের রাজা আজ একটা মেয়ের সামনে নিজেকে হেরে যেতে দেখছে। আমি হেরে যাচ্ছি নিক, রাজভীর আলভারেজ হেরে যাচ্ছে। আমি ওকে রাখতে পারছি না আর, নিজের খাঁচায় ও উড়ে যেতে চাইছে। পুরো সাম্রাজ্য আমার নিয়ন্ত্রণে। মেক্সিকো থেকে গুয়াতেমালা, পুরো সাম্রাজ্যের সবাই আমায় ভয় পায়, সবাই আমার পথায় উঠে বসে, কিন্তু একটা ঈশায়াকে, একটা মেয়েকে কেন আমি থামাতে পারছি না? কেন? ভীরের গলা ভেঙে যায় শেষ কথাটা বলতে গিয়ে। আমি ওকে হারাতে চাই না নিক, আমি ওকে হারাতে চাই না। আমার ওকে লাগবে, ওকে লাগবে আমার। আমি ওকে হারাতে পারবো না, কোনো কিছুর মূল্যে আমি ওকে হারাতে পারবো না। ভীরের গলা কাঁপছে, অভিমান, যন্ত্রণা আর ভয় তাকে চিরে খাচ্ছে। ও চলে যাচ্ছে, আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে পড়ছে। ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখতে হচ্ছে। জ্ঞান ফেরার পর আবার কি করবে জানি না। ওর সারা শরীরে ক্ষত, রক্তাক্ত। ভীরের চোখ দুটো আগুনের মতো জ্বলতে থাকে। আমি এত আগলে রেখেও কেন রাখতে পারছি না ওকে? চোখে অসহায় ঝড় নিয়ে ভীর শেষবারের মতো বলে, ওকে এনে দে আমাকে নিক, ওকে এনে দে আমাকে। বলতে বলতে ভীরের শক্ত শরীর ভেঙে পড়তে শুরু করে। দাঁড়িয়ে থাকার শক্তিও আর ধরে রাখতে পারে না। সে ধপ করে বিছানায় বসে যায়, দুই কোনোই হাঁটুর ওপর রেখে মাথা চেপে ধরে। এতটা হেল্পলেস সে কখনো হয়নি। নিকো ভীরকে এভাবে টুকরো ভেঙে পড়তে দেখে গভীর গলায় বলে, তুমি ভালোবেসে ফেলেছ ওকে? রুমটা কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে যায়। ভীর ধীরে মাথা তোলে, তার চোখ রক্ত লাল, রাগ, আধো ব্যথা, আধো স্বীকারোক্তি মেশানো ভয়ঙ্কর দৃষ্টি। আমি শুধু চাই ও আমার সামনে থাকবে, আমার চোখের সামনে থাকবে জীবনভর। দ্যাটস ইট। একটা মুহূর্ত দেরি না করে ভীর আবারও বলে, আমার কোনো ভালোবাসা লাগবে না, আমার ভালোবাসার প্রয়োজন নেই, আমার ওকে প্রয়োজন। আমার জীবনে ও থাকবে না, ওকে আমি দেখতে পারবো না, এটা আমি মেনে নিতে পারছি না নিক। ভীরের গলা কেঁপে ওঠে, আমার ওকেই চাই, ওর পরিবর্তে অন্য কাউকে না। ভীর আবার মাথা নিচু করে, দুই হাত চুলে গেঁথে ধরে বলে, কিন্তু পরিস্থিতি আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ওকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা আমাকে পাগল করে দিচ্ছে। ভীর মাটির দিকে তাকিয়ে খুব ধীরে বলে, একটা বছর আমি ওকে বন্দি করে রেখেছি, চাইলেই সারা জীবন বন্দি করে রাখতে পারবো, কিন্তু এখন পরিস্থিতিটা এরকম হয়ে গেল কেন? পুরো প্রাসাদে হাজারো গার্ড আছে, এত ক্ষমতার শক্তি, এত প্রতিপত্তি, কিন্তু এর পরেও একটা 18 বছরের মেয়েকে আমি নিয়ন্ত্রণে আনতে পারছি না। তার ওই শেষ বাক্যটা রুমের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। ভীর আলভারেজের জন্য এটা সবচেয়ে বড় পরাজয়। রক্তমাখা হাত, ভারী শ্বাস, চোখের কোণে জমে থাকা শূন্যতা, একটা মেয়ের জন্য এতটুকু ভেঙে যেতে দেখে নিকোর বুকের ভেতর অদ্ভুত রাগ জন্মে ওঠে। রাগ ঈশায়ের ওপর নয়, রাগ ভীরের ওপর। এত শক্তিশালী একজন মানুষ, সে কিনা মানসিকভাবে ভেঙে পড়ছে একটা মেয়ের জন্য। কিন্তু নিকো ভীরের মুখে অসহায়তা দেখে তার গলা নরম হয়ে যায়। এই মানুষটাকে সে অনেক বছর ধরে দেখেছে, ভীর কখনো এতটা ভেঙে পড়েনি। নিকো ভীরে জিজ্ঞেস করে, কি করবে, কিছু ভেবেছ? ভীরের মাথা নিচু, জবাব আসে না। নিকোও চুপ থাকে। রুমের দেয়ালের টিকটিক শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। অনেকক্ষণ পর ভীরই নিজে বলে, সারা দেশের বেস্ট ডাক্তারকে নিয়ে আসব, ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে অবশ্যই, আর গার্ড বাড়িয়ে দেব, 24 ঘন্টা নজরদারিতে থাকবে, 1 সেকেন্ডও একা নয়। তার গলা ঠান্ডা। নিকো সামান্য সামনে ঝুঁকে একদম নির্দয় ভঙ্গিতে বলে, ঠিক করতে চাইছো কেন ওকে? ভীরের মাথা ধীরে ওঠে। মানে? তার গলা শক্ত হয়ে যায়। নিকো এবার কোনো হেয়ালি না করে বলে, ঈশায়া কখনো তোমার সাথে স্বাভাবিক কোনো সম্পর্ক জড়াতে পারবে না। ওর বয়স কম, তার ওপর ফ্যামিলি থেকে দূরে, কারো সাথে যোগাযোগ নেই, দেখা পর্যন্ত নেই। তার ওপর আর বোন মারা গেছে আমাদের জন্য। এই সব কিছুর পর কোনো মেয়ে কখনো কারো সাথে মানিয়ে নিতে পারে না। আর এখন ওর অবস্থা দেখে তো বোঝাই যাচ্ছে এরকম হয়ে যাওয়াটা একদম স্বাভাবিক। নিকো চোখে চোখ রেখে বলে, এখন যেটা করছে যে কোনো সময় নিজের ক্ষতি করে ফেলতে পারে, না হলে তোমার। ভীরে চোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু নিকো থামে না। তুমি নিজেই ওর কাছে সেফ না, তুমি ওর সাথে বেশি সময় থাকো, রাতে ঘুমাও পাশে। যদি কোনো রাতে ও তোমাকে অ্যাটাক করে তখন তুমি কি করবে? তোমার দুর্বলতার সুযোগ নিলে তখন কি করবে? ঈশায়ের দেয়ালে পিঠ থেকে গেছে, ওই মেন্টাল ট্রমা থেকে বের হয়ে আসলেও হার মানবে না।
ভুলে যাচ্ছ ওই দিনের ইনসিডেন্ট? হাজারো গার্ডকে ফেলে পালিয়ে গেল, তারপর পুরো 2 দিন আমাদের থেকে আড়ালে ছিল। ছোট কিছু পারবে না বলে অগ্রাহ্য করা কি ঠিক বলে মনে করো? শত্রু কখনো বাইরে থেকে তৈরি হয় না, শত্রু তৈরি হয় ভেতর থেকে। ভাগ্য না করুক এটা যেন কোনোদিন না হয়, ওই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। তখন মেনে নিতে পারবে তো এটা? ভীরের চোখ একটু বিস্তৃত হয়। সে প্রথমবার ভাবছে এটা কি অসম্ভব। নিকো নিঃশ্বাস ফেলে বলে, আর কতদিন এইভাবে? আমি ভেবেছিলাম তুমি মনোরঞ্জনের জন্য ওকে রেখেছ, কয়েকদিন পর এমনিতেই ছেড়ে দেবে, কিন্তু এখন দেখি তোমার মাথায় অন্য কিছু। নিকো শেষ লাইনটা বলার আগে ভীরের দিকে তাকায়। আমি তোমার বন্ধু নয়, একজন কড়া উপদেষ্টা হিসেবে বলছি, আমার মনে হয় তুমি যেটা ভাবছো সেটা না করে অন্য কিছু করলে ভালো হবে। ভীর চুপচাপ নিকোর কথা শুনছিল এতটা সময়। এতক্ষণ পর নীরবতা ভেঙে বলে, অন্য কিছু মানে? অন্য কিছু মানে এমন কিছু যার কারণে ইশায়া তার অতীতের সব কিছু ভুলে যাবে, তার স্মৃতি থেকে মুছে ফেলা তার 18 বছরের জীবন, সব কিছু। কথাটা শুনে রাজভীরের ভ্রু শক্তভাবে কুঁচকে আসে। মাথার ভেতর যেন ধাতব শব্দে আঘাত লাগে। নিকো ঠিক কি বলতে চাইছে বুঝতে পারছে না সে। তার শরীরের সব শক্তি যেন মুহূর্তেই টান টান হয়ে ওঠে। নিকো রাজভীরের মুখের সেই বিভ্রান্তি দেখে আবারও বলে, এবার আরেকটু ধীরে, কিন্তু এমন স্বরে যেন কথাগুলো মস্তিষ্কে খোদাই হয়ে যায়। স্মৃতি মুছে গেলে ও ভুলে যাবে ও কে ছিল, কে ওর পরিবার, ওর ছোটবেলা, বাংলাদেশের সব কিছু। যখন ওর মস্তিষ্ক একেবারে শূন্য হয়ে যাবে, তখন ও যা দেখবে, ওকে যা দেখানো হবে, ওকে যা বোঝানো হবে, ও সেগুলোই সত্যি বলে বিশ্বাস করবে। রাজভীর শব্দহীন হয়ে তাকিয়ে থাকে। নিকোর কণ্ঠ আরও গাঢ় হয়ে ওঠে। যখন ও অতীতের সব নেগেটিভ জিনিস ভুলে যাবে, কোনো পিছুটান থাকবে না, তখনও আপন বলতে শুধু তোমাকেই চিনবে, বাঁচতে হলে তোমাকেই আঁকড়ে ধরবে। কথাগুলো কাটার মতো ভীরের বুকে বিঁধতে থাকে, তবুও নিকো থামে না। এটা ছাড়া আমি মনে করি না যে ও কোনোদিন তোমার সাথে স্বাভাবিক আচরণ করবে, কারণ ও মানিয়ে নেওয়ার মেয়ে না ভীর। যদি মানিয়ে নিতে পারত তাহলে একটা বছর পরেও এত চেষ্টা করত না পালানোর। ও জানে এখান থেকে ও পালিয়ে বাঁচতে পারবে না, এরপরও বারবার চেষ্টা করেছে। ও হার মানার মেয়ে না। রাজভীরের চোয়াল শক্ত হয়ে ওঠে। নিকোর চোখ সরাসরি রাজভীরের চোখে। এখন দেখো তুমি কি করবে। আমার যেটা বলার ছিল আমি সেটা বলেছি। নিকোর এই নির্মম বাস্তব সত্যের সামনে রাজভীরের মনে যেন ঢেউ আছড়ে পড়ে। তার চোখ একটু নামলেই ইশায়ার ছিন্ন ভিন্ন অবস্থা মনে পড়ে। রক্তে ভেজা হাত, সকালের সেই নির্জীব দৃশ্য, আতঙ্কে ভরা চোখ, সবকিছু যেন একসাথে মাথায় ধাক্কা দেয়। নিকোর কথাগুলো ভীরের মাথার ভেতর ঘুরতে থাকে। ঘরের নিস্তব্ধতা হঠাৎই ভারী হয়ে উঠেছে। ভীর অনেকক্ষণ চুপচাপ বসে থাকে। সে ভাবছে, সেই তো চেয়েছিল ইশায়া তাকে ছাড়া আর কাউকে না ভাবুক, অন্য কারোর জন্য যেন তার চোখে পানি না আসে, তাকে ছাড়া আর কারো মুখ যেন ইশায়া দেখতে না পারে। তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত শুধু তার চারদিকে ঘুরুক। ইশায়ার মন, তার মস্তিষ্ক, তার পুরো অস্তিত্ব তাকেই কেন্দ্র করেই ঘুরবে। পৃথিবীর আর কিছুই তাকে স্পর্শ করতে পারবে না। এই মেয়েটা তার কাছে থাকলেই সে আলাদা একটা স্বস্তি অনুভব করে। আর যদি ইশায়া নিজে থেকেই তার কাছে থাকতে চায়, ভয়ে বা জোড়াজুড়ি নয়, বরং নিজের ইচ্ছায় তাকে আঁকড়ে ধরে, এই ভাবনায় ভীরের শরীরে ভেতর অদ্ভুত এক শান্তি ঢেলে দেয়। যেন সে এমন এক জগৎ কল্পনা করছে যেখানে ইশায়ার অস্তিত্ব শুধুই তার। কিন্তু পরের মুহূর্তে তার মনে ভয় কাজ করে, কণ্ঠ কিছুটা ভারী হয়ে যায়। কিন্তু এটা কি সম্ভব? কিন্তু এতে ওর কোনো ক্ষতি হলে, ওর শরীরে কি কোনো এফেক্ট পড়বে? নিকো আগের মতোই স্থির, ঠান্ডা গলায় বলে, সব কিছু সম্ভব, আমাদের কাছে অসম্ভব বলতে কিছু নেই। আর না, কোনো ক্ষতি হবে না, শুধু ওর পুরনো স্মৃতিগুলো তার জীবন থেকে মুছে যাবে, এটাই। একটা মেডিসিনের মতো, বলতে গেলে ইনজেকশন। অবশ্য তার মেয়াদ আছে, এই মেয়াদ শেষ হবার পর আবার দিতে হবে। তার গলা সোজা আর দৃঢ়, এর কোনো সাইড এফেক্ট হবে না। ভীর স্থির হয়ে তাকিয়ে থাকে। এত বড় সিদ্ধান্ত, এত নির্মম পথ, কিন্তু ইশায়াকে বাঁচাতে হলে, তাকে তার কাছে ধরে রাখতে হলে আর কোনো উপায় নেই। ভীর কোনো কিছুর বিনিময়ে ইশায়াকে হারাতে পারবে না। নিকো এবার একটু এগিয়ে আসে, নরম গলায় কিন্তু যুক্তিগ্রাহ্যভাবে বোঝাতে থাকে, আমরা দেশের বেস্ট ডাক্তারদের দিয়ে করাবো, তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি হয়ও, ডাক্তাররা যা বলবে তাদের পরামর্শ অনুযায়ী বোঝা যাবে কি করা উচিত। ওকে, যা করার করো, দ্রুত করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল।
আমি আর কোনো ক্ষতি চাই না ওর। যত দ্রুত সম্ভব সবকিছুর ব্যবস্থা করো। তার চোখে কঠিন আগুন, একই সাথে ভয় আর অধিকারবোধ। কিন্তু আগে আমি ডাক্তারের সাথে কথা বলবো। পুরো প্রসেস জানার পর কি করা যায় দেখব। তুমি যত দ্রুত সম্ভব ডাক্তার এখানে আমার কাছে ব্যবস্থা করো। এই সিদ্ধান্ত শুধু নিখুঁত হতে হবে না, বরং ঈশায়াকে আবার নিজের করে নিবে, একেবারে শূন্য থেকে। ভীর রুম থেকে বেরোবার আগে সে নিকোর দিকে তাকায়। ভীর ঠান্ডা গলায় নিকোকে ক্ষতস্থানে ড্রেসিং করতে, ওষুধ লাগাতে বলে বেরিয়ে যায়। দরজা বন্ধ হতেই নিক এক কোণে বসে পড়ে। ভীরের চলে যাওয়ার দৃশ্য দেখে ঠোঁটের কোণে এক ব্যঙ্গ হাসি ফুটে ওঠে। সে জানে ভীর রাগের বশেই এটা করেছে। এগুলো ছিল তার বিস্ফোরণ, সবকিছুই ছিল উত্তেজনার ঝড়। কিন্তু নিকোর কোনো আফসোস নেই। সে যেটা করেছে তার কাছে ঠিকই মনে হয়েছে। তার কোনো এক ফোঁটা দোষবোধ নেই, বরং একটা থমকে থাকা শান্তি। নিকো নিজের কাঁধ মেলে, রক্তমাখা শার্ট খোলার সময় এক ধরনের তৃপ্তি নিয়ে বলে ওঠে, আর এখন যেটা হবে, এটা করার পর ঈশায়া একেবারে পুতুল হয়ে যাবে। তখন আর নিকোর তাকে নিয়ে কোনো ভয় নেই। ভীর রুমে যায়। দরজা খোলামাত্র রুম ভর্তি গার্ডরা সোজা হয়ে দাঁড়ায়। তাদের চোখে ভয়, সম্মান আর অদৃশ্য কম্পন। গার্ডরা সরে দাঁড়ায়, পথ পরিষ্কার হয়। ভীর এগিয়ে গিয়ে ধীরে ওর গালে হাত রাখে। আঙুলের টানে তার নিজের হাতও কেঁপে ওঠে, যেন সে আশ্বস্ত হতে চায় ও এখনও আছে, ওকে হারায়নি। ভীর আজ যখন ঈশায়াকে এমন নিস্তেজভাবে পড়ে থাকতে দেখেছে, তখন তার মনে হয়েছে এই নিঃশ্বাস হয়তো চিরতরে বন্ধ হয়ে গেছে। ভীর ঈশায়ার মুখে হাত বুলিয়ে ডাক্তারকে আদেশ করে, ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখুন। শব্দগুলো ঠান্ডা, নিয়ন্ত্রিত। তারপর রুমে থাকা গার্ডদের দিকে তাকায়, চোখে আগুন। ওকে দেখে রাখবে। তার কণ্ঠ গর্জে ওঠে, ওর শরীরে যদি আর তিল পরিমাণ কোনো আঁচড় পড়ে, কাউকে আস্ত রাখব না আমি। গার্ডদের মুখ ছোট হয়ে আসে। এদিকে নিক তার কাজে লাগে পড়ে। সে রক্ত টিস্যু দিয়ে মুছতে মুছতে ফোনে একের পর এক নাম স্ক্রোল করছে। এ কাজের জন্য কোন ডাক্তার ভালো হবে তা ঠিক করাই এখন তার প্রধান দায়িত্ব। মাফিয়া দুনিয়ায় এমন কাজ করতে পারে, মস্তিষ্কের নির্দিষ্ট অংশে হস্তক্ষেপ, স্মৃতি সংশোধন, সিলেক্টিভ অ্যামনেশিয়া। এসব করার মতো ডাক্তার বিশ্বের খুব কম। আর নিকো জানে কোনটা ভয়ের হলেও পারফেক্ট। ডক্টর আলেহান্দ্রো কাস্তেলান, দ্য মাইন্ড স্কাল্পটার নামে আন্ডারওয়ার্ল্ডে পরিচিত। বিশেষজ্ঞ, নিউরাল রিরাইটিং, ট্রমা মেমোরি রিমুভাল, ইলেকট্রোকেমিক্যাল সাইক রিসেট। অনেক দেশ থেকে নিষিদ্ধ, শুধু মাফিয়া ও ব্ল্যাক অপসে কাজ করেন। নিকোর ফোন স্ক্রিনে তার নম্বর জ্বলতে থাকে। নিকোর ঠোঁটে ফুটে ওঠে গভীর হাসির রেখা। এই কাজটা সেই করবে। পর্ব ৬২। ভীরের রুমে বিশৃঙ্খলার পর পুরো প্রাসাদ জুড়ে এক ধরনের নিস্তব্ধ আতঙ্ক। নিকো ফোনে একটি এনক্রিপ্টেড অ্যাপ খোলে, শ্যাডো লাইন, যেখানে পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ ডাক্তারদের সঙ্গে কথা বলা যায়। যে ডাক্তার রাষ্ট্রগুলো নিষিদ্ধ করেছে, অথচ মাফিয়ারা লুকিয়ে লুকিয়ে তাদের রক্ষা করে। স্ক্রিনে একটি নাম জ্বলে ওঠে, ডক্টর আলেকজান্ড্রো ক্যাস্টেলান, দ্য মাইন্ড স্কাল্পটার, একজন নিউরো অ্যাল্টারেশন বিশেষজ্ঞ, যার উপর রাষ্ট্র ৩২টি দেশে ওয়ারেন্ট দিয়েছে। কিন্তু মাফিয়া দুনিয়ায় তার মূল্য আকাশচুম্বী। নিকো একটি কোড পাঠায়, রেড লিলি প্রোটোকল। এই কোড মানে মস্তিষ্ক পরিবর্তন, স্মৃতি বাতিল, সবকিছুর ডিমান্ড। কয়েক সেকেন্ড পর ডাক্তার ভিডিও কল করে, মুখের অর্ধেক ছায়ায় ঢাকা, চোখে বরফ ঠান্ডা নির্লিপ্ততা। ডক্টর ক্যাস্টেলান, নিকো রামিরেজ, মেক্সিকো অ্যালভারেজ স্টেট। ডাক্তারের ভ্রু সামান্য নড়ে। এই সাম্রাজ্যের নাম তার কাছে নতুন না। বর্তমানে রাষ্ট্রগুলো শাসন করার সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া রাজ ভীর আলভারেজ, আর তার ঘনিষ্ঠ ব্যক্তি নিকো রামিরেজ। ডক্টর ক্যাস্টেলান, আমাকে ডাকলে কারণ? একটা মেয়ে আছে, আমি চাইছি তার পুরো স্মৃতি মুছে দিতে। ডাক্তারের ঠোঁটে অস্বস্তিকর এক হাসি ফুটে ওঠে। এটা ঝুঁকিপূর্ণ কাজ, কখনো মৃত্যুও হতে পারে। নিকোর উত্তর ঠান্ডা, মৃত্যুর ভয় আমাদের নেই। কাজটা কতদিনে করতে পারবে? ডাক্তার বলে, আমি আজই রওনা হব। আমাকে নিতে তোমাদের প্রাইভেট জেট পাঠাও। তোমাদের দেশে পৌঁছতে ১৪ ঘন্টা লাগবে। নিকো মাথা নাড়ে, তারপর লাইন কেটে দেয়। নিকো সঙ্গে সঙ্গে ভীরের এয়ারস্ট্রিপে খবর পাঠায়। একটি কালো বম্বার্ডিয়ার গ্লোবাল 6000 জেট রাতেই তোলা হয় রানওয়ে জুড়ে। ভেতরে বিশেষ মেডিকেল সুইট, নিয়ন আলো, অস্ত্রাধারী ৬ জন ব্ল্যাক অপস গার্ড। পাইলটকে কোড দেওয়া হয়। নিকো জিপিএস কোঅর্ডিনেট পাঠায়। রাশিয়ার একটি পরিত্যক্ত মিলিটারি স্ট্রিপ, সেখানে ডক্টর ক্যাস্টেলান গোপনে আছেন। জেট রাত ৩:৪৫-এ উড়ে যায়। নিকো নিজে যায় না,
কারণ তাকে প্রাসাদেই থাকতে হবে। 14 ঘন্টা পর বেলা নাগাদ জেট আবার অ্যালভারেজ স্টেটের আগ্যাসে ভেসে ওঠে। জেট নামতেই দুপাশে দাঁড়ানো গার্ডরা মাথা নত করে। কালো কোট পরা, ধাতব সুটকেস হাতে ডক্টর ক্যাস্টেলান নামেন। তার চোখ দুটো নির্লিপ্ত, মানুষের আবেগ তাকে ছুঁতে পারে না। নিকো তাকে রিসিভ করে। সব কিছু রেডি? ডাক্তার শুধু মাথা নাড়ে। রোগীকে দেখতে চাই? পরে, আগে ভীরের সাথে কথা বলতে হবে বলে নিকো ডাক্তারকে নিয়ে ভীরের কাছে যায়। নিকো ভীরের অফিসের দরজা ঠেলে ঢুকে বলে, ডাক্তার এসেছে। ভীর যে মুহূর্তে খবরটি শোনে তার চোখের রক্তিমতা একটু নড়ে ওঠে। রাগের জায়গায় আসে উদ্বিগ্ন ভীতি। সে উঠে দাঁড়ায়। তাকে আন। ডক্টর ক্যাস্টেলান ভীরের সামনে দাঁড়ায়। চোখ বুলিয়ে দেখে পুরো পরিবেশ। গার্ডদের ঘন সারি, স্টিল দরজা, সিকিউরিটি লকড সিস্টেম। ভীর জিজ্ঞেস করে, এটা কি পার্মানেন্ট নাকি ক্ষণস্থায়ী? ডাক্তার বলে, এটা পার্মানেন্টলি করা সম্ভব না। মেডিসিন লাইন সেকশনের কারণে ক্ষণিকের জন্য সম্ভব। ওষুধের প্রভাব শরীরের মস্তিষ্কের 3-4 মাসের মতো থাকবে। এরপর আবার ধীরে ধীরে পুরনো সব স্মৃতি চলে আসবে। ডাক্তারের কথায় ভীরের কপালে তীক্ষ্ণ ভাঁজ পড়ে। তাহলে 3-4 মাস পর সে যদি আবার এরকম অস্বাভাবিক আচরণ শুরু করে, তখন কি করব? এটা করানোর একমাত্র কারণ আমি চাই না যাতে সে নিজের কোনো ক্ষতি করুক। ডাক্তার বলে, না, আপনি চাইলে ওষুধের প্রভাব শেষ হওয়ার আগে আবার ইনজেকশন দিয়ে দেবেন। তাহলে আবার সেম এফেক্ট হবে। যতদিন পর্যন্ত আপনি মেডিসিন দিয়ে যাবেন ততদিন পর্যন্ত সে এভাবেই থাকবে। কিন্তু 3-4 মাস পর যদি কোনো কারণে আপনি তাকে মেডিসিন না দেন, তাহলে আবার আস্তে আস্তে তার পুরনো সব স্মৃতি চলে আসবে। তখন উনি আবার স্বাভাবিক হয়ে যাবেন। আগের সব কিছু তার মনে পড়ে যাবে। ভীর কিছু বলে না। সে কেন জানি সাহস পাচ্ছে না। ডক্টর ভীরকে জিজ্ঞেস করে, রোগীর বয়স? ভীর ঠান্ডা গলায় বলে, 18। ডক্টর ভ্রু তোলে। এটা ঝুঁকিপূর্ণ বয়স। মস্তিষ্ক পরিবর্তনে প্রবল প্রতিরোধ থাকবে। মনের প্রতিরোধ খুব বেশি থাকবে। ভীর দাঁত চেপে বলে, কত লাগবে? ডাক্তারের মুখে হাসি ফুটে ওঠে। এবার সরাসরি তাকায় সে। চোখে আর্থিক নেকড়ের আলো। এই কাজের জন্য $50 মিলিয়ন লাগবে। অগ্রিম 30 মিলিয়ন। বাকিটা কাজ শেষ হওয়ার পর। নিকো স্তব্ধ হয়ে যায় ডাক্তারের ডিমান্ড শুনে। কিন্তু ভীরের একটুও দ্বিধা নেই। পেমেন্ট রেডি, কাজ শুরু করো। ডাক্তার হাত তুলে বলে, অপেক্ষা করুন, প্রক্রিয়া একদিনে হয় না। ডক্টর ক্যাস্টেলান ভীরকে সব কিছু বলে। প্রথমে মস্তিষ্ক স্ক্যান করতে হবে, নিউরো ইমেজিং, স্নায়বিক চাপের ম্যাপিং, তারপর সিলেক্টিভ মেমোরি অ্যানেস্থেশিয়া, মুখ্য স্মৃতি ফোল্ডার ব্লক করতে হবে। সবশেষে নিউরাল রিরাইট থেরাপি। এতেও রাগীর বেশিরভাগ ছবি অদৃশ্য হয়ে যাবে। এটা করতে 7-10 দিন লাগবে। কয়েকটা সেশন করতে হবে। প্রত্যেকটি সেশনে ওর শরীর ঝুঁকিতে থাকবে। মাঝে মাঝে কার্ডিয়াক স্ট্রেসও হতে পারে। ভীরের গলা ভারী হয়ে আসে। ওকে, আমি রিস্ক নেব, কিন্তু ওর কোনো ক্ষতি হলে? ডাক্তার ধীরে বলে, তাহলে আমি বাঁচব না। বুঝেছি। ভীর ডিয়েগোকে বলে, সব রেডি করো। ডাক্তারের যেটা লাগবে সব দাও। ঈশায়ের কোনো ক্ষতি যেন না হয়। ভীর আবারও ডাক্তারকে সাবধান করে। আলভারেজ স্টেটের আন্ডারগ্রাউন্ড মেডিকেল ল্যাব পুরোপুরি কালো কাঁচ দিয়ে ঢাকা। ভেতরে হালকা নীল আলো, যেটা দেখলে মনে হয় মৃত্যুর নীরবতা ধীরে ধীরে এগিয়ে আসছে। ঈশাইকে স্টিলের অপারেশন বেডে শুইয়ে রাখা হয়েছে। দুপাশে 4 জন নারী গার্ড। মুখে উদ্বিগ্নতা, চোখে ভয়। ডক্টর ক্যাস্টেলান তার মেটাল কেস খুললেন। ভেতরে সারি সারি রূপালি সিরিঞ্জ, মাইক্রো নিউরাল কেবল, নীল ও লাল ভায়াল। সবকিছু এত নিখুঁতভাবে সাজানো যে মনে হয় এগুলো দিয়ে মানুষের স্মৃতি নয়, অস্তিত্ব পাল্টে ফেলা হয়। ভীর সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ শক্ত, চোখ লাল, কিন্তু ভেতরের ভয় বুক ভেঙে বেরিয়ে আসার মতো। ডক্টর ভীরকে বলে, এই ধাপে ভাইটাল চেক লাগবে। আপনার অনুমতি? ভীর ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ স্বরে বলে, অনলি ফিমেল ডক্টরস, নো ম্যান টাচেস হার। ডক্টর ক্যাস্টেলান মাথা নেড়ে সম্মতি দেয়। সে সঙ্গে এনেছে তার 2 জন মহিলা নিউরোলজিস্ট, ডক্টর লিয়ানা, ডক্টর সোফিয়া, নিউরো ফার্মাকোলজি এক্সপার্ট। ভীর রুমের কোণে দাঁড়িয়ে 1 সেকেন্ডের জন্য তার চোখ ইশায়া থেকে সরায় না। ডক্টর লিয়ানা ধীরে বলে, আমরা প্রথমে ব্রেন ওয়েভ ম্যাপিং করব। এতে রোগীর কোনো ব্যথা হবে না। ইশাইকে স্লো অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। শুধু গভীর ঘুম, সচেতনতা নেই, ব্যথা নেই। ভীর রুমে থাকলেও তাকে কিছুটা দূরে দাঁড়াতে হয়। মহিলা ডাক্তাররা ইশায়ের মাথায় স্মার্ট ইলেকট্রোড ক্যাপ লাগান। মেশিন চলতেই ইশায়ের মাথার চারপাশে নরম আভার মতো আলো ছড়িয়ে পড়ে। ভীর দাঁড়াতে না পেরে সামনে এগিয়ে আসে। তার বুক কাঁপছে। এই ভয়ে যদি কিছু হয়ে যায়। ডক্টর ক্যাস্টেলান হাত তুলে থামায়, পেছনে যান।
ভীর রক্তলাল চোখে তাকায় তার দিকে। মহিলা ডাক্তাররা ইঞ্জেকশন দেয়। ঈশায়ের শ্বাস কখনো দ্রুত হয়, কখনো ধীরে। হৃদস্পন্দন বাড়লে কার্ডিয়াক অ্যালার্ম বেজে ওঠে। ভীর কয়েকবার ডাক্তারদের দিকে ছুটে গিয়েছে ঈশায়ের অবস্থা দেখে। সে বারবার বলে, হালকা করে দাও, ওকে ব্যথা দিও না। ডক্টর ক্যাস্টেলান ঠান্ডাভাবে জবাব দেয়, ব্যথা নেই, শুধু স্নায়ুর প্রতিরোধ, সময় লাগবে। ঈশাইকে গ্লাস চেম্বারের মতো একটি সাইলেন্ট রুমে রাখা হয়। এখানে কোনো শব্দ নেই, আলো নেই, শুধু নরম উষ্ণ নীল আলো। ওষুধ ধীরে ধীরে রক্তে ঢুকতেই ঈশায়ের আঙুল কেঁপে ওঠে। শ্বাস দ্রুত হয়ে যায়, মেশিনের গতি বাড়ে। ঈশাই হঠাৎ বুক বাঁধা ব্যথায় কেঁপে ওঠে। ঈশায়ের ব্যথা সহ্য হচ্ছে না ভীরের। সে দাঁত চেপে বলে, এটা কতক্ষণ চলবে? ডক্টর ক্যাস্টেলান শান্ত। প্রথম সেশন 8 মিনিট, সবচেয়ে কষ্টের অংশ প্রথম 3 মিনিট। ভীরের শিরা ফুলে ওঠে। আরও দ্রুত করো। ডাক্তার ঠান্ডা গলায় বলে, দ্রুত করলে সে মারা যাবে। এই কথায় ভীর হঠাৎ থমকে যায়। তার ঠোঁট শক্ত হয়ে যায়। আর কিছু বলে না সে। তাদেরকে তাদের কাজ করতে দেয়। শান্ত পরিবেশের মাঝে সেশন শেষ হওয়ার পর পুরো ল্যাব নিস্তব্ধ। নীল আলো হঠাৎ নিভে যায়। বাতাসে নরম শীতলতা। ঈশাই নিস্তেজ, চোখ বন্ধ। নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে। চারপাশের গার্ডরা এখন আর আতঙ্ক নয়, বরং অদ্ভুত প্রশান্তি। নীল আলো নিভে গেছে। ল্যাবে নিস্তব্ধতা নেমে এসেছে। ভীর এখানেই ছিল। ডক্টর ক্যাস্টেলান ধীরে ভীরের দিকে এগিয়ে আসে। চোখ কঠোর, মুখে একরকম নির্লিপ্ততা। তিনি ল্যাপটপ খুলে দেখান সমস্ত ডেটা। সব সেশন সফলভাবে শেষ হয়েছে। মেমোরি ব্লক সম্পূর্ণ। তার অতীতের পরিচয়, স্মৃতি, ব্যথা সবই সম্পূর্ণরূপে মুছে গেছে। ভীর চোখ বড় করে তাকায়, কপালে ভাঁজ। অর্থাৎ এখন সে? ডক্টর ক্যাস্টেলান মাথা নাড়ে। এখন শুধু ওকে যা দেখানো হবে, যা চেনানো হবে, সে সেটাই দেখবে, সেটাই চিনবে আর সেটাই জানবে। অতীতের কোনো স্মৃতি নেই, আর কোনো ব্যথা, কোনো মানসিক চাপ নেই, সব শূন্য। তিনি ভীরকে সতর্ক করেন, সফলতা সত্ত্বেও কিছু বিষয় মনে রাখতে হবে। 4 মাস পর যদি নতুন ইনজেকশন না দেন, মস্তিষ্ক ধীরে ধীরে পূর্বের কিছু আচরণ পুনরুদ্ধার করতে পারে। কিন্তু যতদিন ইনজেকশন চালাবেন, সে এভাবেই থাকবে, নিরাপদ, নিয়ন্ত্রিত। ভীর কিছু বলে না। সে কেবল ঈশায়ের দিকে তাকিয়ে আছে। ডক্টর ক্যাস্টেলান অবশেষে বলে, এবার আপনি ওনাকে নতুনভাবে গঠন করতে পারবেন। ওনার মস্তিষ্কে পুরনো কোনো দাগ নেই, কোনো ক্ষতি হয়নি। প্রত্যেকটি সেশন নিরাপদ ছিল। কার্ডিয়াক স্ট্রেস নিয়ন্ত্রণে ছিল। ভীর ডাক্তারকে জিজ্ঞেস করে, ওর জ্ঞান ফিরবে কখন? 48 ঘন্টার মধ্যে ফিরে আসবে, তার আগেও আসতে পারে। ডক্টর ক্যাস্টেলান আবার বলে, এখন শুধু আপনার দায়িত্ব ওকে নিরাপদে রাখা, আর কোনো অন্য কিছু নয়। সফলতা সম্পূর্ণ, এবং আপনার নিয়ন্ত্রণেই সব। ভীর নীরবতার মাঝে স্থির হয়ে বসে থাকে। ভেতরে অগাধ আবেগ, বাইরে অপরাজেয় শক্তি। ঈশায়ের মন, মস্তিষ্ক সব এখন তার হয়। হৃদয় সবসময় তার অধীন। পর্ব 63। রহমান বাড়িতে অদ্ভুত এক শূন্যতা। একটা সময় যেখানে ঈশা, আদ্রিয়ান, সাফার হাসির শব্দ গমগম করত, আজ সেখানে চাপা কান্নার মতো একটা নীরবতা। সাইমা বেগম বারান্দার দিকে বারবার তাকাচ্ছেন। চোখে ঘুম নেই, মুখ শুকনো, তবুও শক্ত আছেন। ওই কাজের মেয়েটা কে ছিল, কে পাঠিয়েছে তাকে, এটাই ভাবছিলেন তিনি। কি উদ্দেশ্য ছিল তার? কার নজর পড়েছে তাদের পরিবারের ওপর? তারা তো কারোর কোনো ক্ষতি করেনি। এই বাড়ির উপর, সবার উপর যে ঝড় নেমেছে, এজন্য তিনি আজ মিলাদের আয়োজন করেছেন, একটু শান্তির জন্য। বাড়ির বড় ড্রয়িং রুমে পরিষ্কার করে সাদা চাদর বিছানো হয়েছে। মেঝেতে সারি সারি বসার ব্যবস্থা। কোণে কোরআন শরীফ ঢেকে রাখা টেবিল। মেয়েরা খাবারের আয়োজন করছে। মিলাদের প্রস্তুতি চলার সময় সাইমা বেগম দেখেন রাহি রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে। এদের এই দুঃসময়ে, অন্ধকার জীবনে এই মেয়ে আলো হয়ে এসেছে। একটু হলেও তারা ভালো আছে। রাহি না থাকলে যে কি হতো তাদের। তাকে ঈশার বাবাকে খুব আগলে রাখে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধ নিয়েছে কিনা সব দিক নিজের নজরে রাখে। আদ্রিয়ানেরও যতটুকু সে পারে যত্ন নেয়। আদ্রিয়ান সবসময় দূরত্ব নিয়ে চললেও সে যত পারে তার সাথে থাকার চেষ্টা করে। জান্নাত তো তার ছেলেকে নিয়েই ব্যস্ত থাকে বেশিরভাগ সময়। এই মেয়ে না থাকলে তাদের সংসারটা ভেসে যেত। এই মেয়ের জন্য মন থেকে দোয়া আসে তার। তাদের এই বিপদে আল্লাহ তাকে পাঠিয়েছে তাদের কাছে। এই অ্যাক্সিডেন্টের পর রাহির মা তাকে নিয়ে যেতে এসেছিলেন। সাইমা বেগমকেও বলেছেন রাহিকে নিয়ে যেতে। তিনি কিছুই বলতে পারেননি। শত হোক, সে তো আর তার পেটের সন্তান না। চল মা, এখানে আর থাকার দরকার নেই।
কিন্তু রাহি এক ধাপও নড়েনি। সে শুধু মৃদু গলায় বলে, মা, এই পরিবারের আমাকে প্রয়োজন। এরা ভেঙে পড়েছে, আমি গেলে কে সামলাবে? মায়ের চোখের জল গড়িয়ে পড়ে, কিন্তু তিনি মেয়েকে আর জোর করেন না। রাহির কথা শুনে সাইমা বেগমের বুক কেঁপে ওঠে। কতটা আপন ভাবলে একটা মেয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে তাদের সাথে রয়ে যায় শুধুমাত্র তাদের ভালো রাখার জন্য। তিনি রাহিকে বুকে টানেন, চোখে পানি নিয়ে বলেন, তুই আমার আরেকটা মেয়ে, আমাকে ছেড়ে যাস না মা, ঈশার মতো। সাইমা বেগম বহুবার ফোন করেন, আদ্রিয়ান একবারও ধরেনি। আদনান রহমান ফোন দেন, কিন্তু আদ্রিয়ান একটা মেসেজ পাঠায়, আমি আসতে পারবো না। এই বাক্যটাই সাইমা বেগমকে চুপ করে দেয়। আদ্রিয়ান আসেনি। মেহমানরা আসছে, অজু করছে, কোরআন তেলাওয়াতের শব্দ উঠছে, সব কিছুর মাঝেও সাইমা বেগমের চোখ বারবার দরজার দিকে যায়। হয়তো মনে মনে আশা করেন, হয়তো এখন দরজা খুলবে, আদ্রিয়ান ঢুকবে। মিলাদ শেষ, মেহমানরা একে একে বিদায় নিয়েছে। বাড়িটা আগের তুলনায় নীরব। রাহি জান্নাত দুজনে মিলেমিশে ড্রয়িং রুম পরিষ্কার করছে। সেন্টার টেবিলের ওপর ছড়িয়ে থাকা টিস্যু, পানির গ্লাস সব ঠিকঠাক গুছিয়ে রাখছে তারা। রাহির মন খারাপ। আজকের সবাই ছিল, কিন্তু আদ্রিয়ান ভাই এলো না। এটা তার মনকে আরও ভারী করে রেখেছে। জান্নাত ধীরে বলে, ওর মাথাটাই খারাপ হয়ে গেছে মনে হয়। সব কিছু সহ্য করতে করতে ছেলেটা ভেঙে পড়েছে। রাহি কোনো উত্তর দেয় না, শুধু নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই ওপরতলা থেকে দ্রুত পায়ের শব্দ আসে। সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে আসেন সাইমা বেগম। তার মুখ ফ্যাকাশে, চোখে ভয়, শাড়ির আঁচল এক হাতে চেপে ধরে হাঁপাচ্ছেন। রাহি, জান্নাত, দ্রুত উপরে আয়, ঈশার বাবার বুকে খুব ব্যথা করছে। রাহির হাত থেকে মোমবাতির স্ট্যান্ডটা মাটিতে পড়ে শব্দ করে। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে সিঁড়ির দিকে ছুটে যায়। জান্নাত দ্রুত আবিরকে ফোন করে, তার কণ্ঠ কাঁপছে। আবিরকে দ্রুত আসতে বলে। জান্নাত উপরে উঠতে উঠতে আদ্রিয়ানকেও কল দেয়। ফোন বারবার রিং হয়, কিন্তু সে ধরে না। ঘরে ঢুকতেই দেখা যায় আদনান রহমান বিছানায় হেলে পড়ে আছেন। এক হাত বুকের উপর চেপে ধরে আছেন, মুখ কুঁচকে আছে ব্যথায়। সাইমা বেগম তার পাশে বসে কান্না চেপে বলছেন, অলরেডি স্প্রেটা দিয়েছি, কিন্তু ব্যথা কমছে না। জান্নাত এগিয়ে এসে বাবার কাঁধ ধরে বলে, বাবা চলেন, এখনই হাসপাতালে যাই। আদনান সাহেবের কণ্ঠ দুর্বল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। কারোর জন্য অপেক্ষা না করে রাহি নিজেই রওনা দেয়, কারণ অপেক্ষা করলে আরও বড় কিছু হয়ে যেতে পারে। সাইমা বেগম আদনান রহমানকে ধরে পেছনের সিটে বসান। রাতের ফাঁকা রাস্তায় গাড়ি ছুটে চলতে থাকে। সাইমা বেগম বারবার দোয়া পড়ছেন, আর রাহি চোখের পানিটা আটকে গাড়ি চালাচ্ছে দ্রুত। হাসপাতালে পৌঁছানোর পর নার্সরা স্ট্রেচার এনে আদনান রহমানকে নিয়ে যায়। ডাক্তার এসে স্টেথোস্কোপ লাগিয়ে দ্রুত বলে, ইসিজি লাগান, ব্লাড প্রেশার চেক করুন, অক্সিজেন দিন। রাহি আর সাইমা বেগম অপেক্ষার ঘরে দাঁড়িয়ে, দুজনেই কাঁপছে ভয়ে আতঙ্কে। সাইমা বেগম বারবার বলেন, আল্লাহ, ওনাকে সুস্থ করে দিন। ইসিজি রিপোর্ট আসে 10 মিনিট পর। ডাক্তার তাদের রুমে ডেকে নেন। ডাক্তার শান্ত গলায় বলে, ওনার আগে থেকেই হার্টে একটা সমস্যা ছিল। অতিরিক্ত চিন্তা, টেনশন আর মানসিক চাপের কারণেই অ্যানজাইনা অ্যাটাক হয়েছে। ভয়ের কিছু নেই, স্টেবল আছেন এখন। সাইমা বেগম চোখ মুছে বলেন, ডাক্তার সাহেব, কিছু হবে তো না? ডাক্তার মাথা নেড়ে বলেন, একটা জিনিস মনে রাখবেন, এখন থেকে তাকে কোনো রকম মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা দেওয়া যাবে না। ওষুধ নিয়মিত খেতে হবে, খাবারে লবণ কম, নিয়মিত হাঁটা, আর সবচেয়ে জরুরি মনটা ভালো রাখতে হবে। তারপর প্রেসক্রিপশন লিখে দিয়ে বলেন, এই ওষুধগুলো মিস করবেন না। যদি আবার বুকে চাপ অনুভব করেন, শ্বাস নিতে অসুবিধা হয়, তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসবেন। রাহি সঙ্গে সঙ্গে সাইমা বেগমের হাত ধরে গাড়িতে তোলে। আবিরও সবাইকে নিয়ে বাসায় ফেরে। ঘরে ঢুকতেই আদনান রহমান ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সোফায় বসে পড়েন। জায়ান দাদুকে দেখে খুশি হয়ে আদো আদো পায়ে কাছে আসে। আদনান সাহেব কোলে তুলে নেন তাকে। আদনান সাহেব দুর্বল হাসি দিয়ে নাতির মাথায় হাত বুলিয়ে দেন, কিন্তু পরিবারের সবাই তাকে উপরে গিয়ে বিশ্রাম নিতে জোর করে। আবির নরম গলায় বলে, বাবা, একটু রেস্ট নাও তুমি, আজকে অনেক দখল হয়েছে তোমার। তিনি ধীরে বলেন, তোমরা তো আছো, আমি ঠিক আছি। ডিনারের সময় সবাই চুপচাপ। ডিনার শেষ হলে একে একে সবাই নিজ নিজ ঘরে চলে যায়। সাইমা বেগম স্বামীর সাথে চলে যান। এই সময় তাকে কোনোভাবেই একা রাখা যাবে না, কখন কি প্রয়োজন হয়। রাহি টেবিলের কাছে এক কোণে চুপচাপ বসে আছে। জান্নাত কয়েকবার তাকে খেতে বললেও সে মাথা নাড়ে। আমি খাবো না ভাবি, আদ্রিয়ান ভাই ফিরুক আগে।
জান্নাত আর কিছু না বলে চলে যায় তার রুমে। রাত বাড়তে থাকে, ঘুম তাকে গ্রাস করে, তবুও সে উঠে যায় না। শেষ পর্যন্ত সোফাতেই কুঁজো হয়ে ঘুমিয়ে পড়ে। বাড়ির সামনে বিদ্যুতের আলোয় কালো একটি গাড়ি এসে থামে। ইঞ্জিন বন্ধ হতেই নীরব রাতের ভেতর সেই শব্দ অস্বাভাবিক শোনায়। দরজা খুলে নেমে আসে আদ্রিয়ান। চোখ লাল, মুখ ক্লান্ত, চুল এলোমেলো। একটা শোক, একটা ভাঙন আর একটা অপরাধ বোধ মিলে পুরো মানুষটা শুকিয়ে গেছে। আজকাল কিছুই তাকে টানে না। সে হারিয়েছে, শুধু প্রিয় মানুষকে নয়, হারিয়েছে নিজের একটা অংশ। তারপর একটার পর একটা দুর্ঘটনা। সে যতই ভাবছে ততই মনে হচ্ছে এর পেছনে অন্য কারোর হাত আছে। কিন্তু এতদিন খুঁজেও কোনো সূত্র পায়নি, এটাই তাকে আরেক ধাপ ভেঙে দেয়। সে শিওর, শতভাগ নিশ্চিত, এই সব কিছুর পেছনে একজনেরই হাত আছে, যার কারণে সাফা আর ঈশা আজ তাদের সাথে নেই। আর এটাই খুঁজে বার করার চেষ্টা করছে সে, কিন্তু বারবার শূন্য হাতেই ফিরতে হচ্ছে তাকে। আদ্রিয়ান চাবি বের করে দরজার লক খুলে ভেতরে ঢোকে। দরজা খোলার শব্দে রাহির ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে উঠে দাঁড়ায়। আদ্রিয়ান ভেতরে ঢুকে রাহিকে দেখে থমকে দাঁড়ায়। তার দৃষ্টি শূন্য, গলা শুকনো। তোকে কতবার বলেছি আমার জন্য অপেক্ষা না করতে, বলে সোজা উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু রাহির ক্ষীণ ভাঙা গলা তাকে থামিয়ে দেয়। তোমার কি তোমার বাবা মায়ের উপর কোনো দায়িত্ব নেই? আদ্রিয়ান ঘুরে তাকায়, দৃষ্টি আরও তীক্ষ্ণ, কিন্তু ক্লান্ত। রাহি এক নিঃশ্বাসে বলে যেতে থাকে, বাড়ির সবাই সকাল থেকে একটার পর একটা তোমাকে ফোন করছে, কিন্তু তুমি কারোর ফোন ধরার প্রয়োজন মনে করনি কেন? ওরা কি তোমার কেউ না? আদ্রিয়ান ক্রুঁচকুচকায়। রাহির এরকম আচরণ তার কাছে অস্বাভাবিক। রাহি এগিয়ে গিয়ে বলে, আজ যদি বড় বাবার কিছু হয়ে যেত, তুমি কি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতে? এই কথা শুনে আদ্রিয়ান মুহূর্তে থমকে যায়। তার চোখে বিস্ময় আর ভয়। কি হয়েছে বাবার? তার গলা কেঁপে ওঠে। রাহি তাচ্ছিল্য মিশ্রিত কষ্টের হাসি দেয়। জেনে কি করবে? তুমি তোমার প্রেমিকা হারানোর শোক পালন বড়। বাবা মা পরিবার এসব তোমার কাছে কিছু না, সব চুলোয় যাক, তাই না? তারপর কাঁপা গলায় কিন্তু দৃঢ় স্বরে বলে, শুধু সাফা আপুই মারা যায়নি, আদ্রিয়ান ভাই, ঈশাও মারা গেছে, কিন্তু সেটা হয়তো তোমার মনে নেই। আদ্রিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তোমার বাবা মা তাদের একমাত্র মেয়েকে হারিয়েছে। এই শোকটা তারা আজও কাটিয়ে উঠতে পারেনি। ওদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন তাদের ছেলের। রাহির কণ্ঠ ভারী হয়ে আসে। কিন্তু তারা তোমাকে পায় না। মেয়ে হারিয়ে শূন্য বাবা মা প্রতিদিন কষ্ট পায় তোমার জন্য। আজ বড় বাবার কি অবস্থা হয়েছিল জানো? একটু ভালো হওয়ার পর প্রথমেই তোমার কথা জিজ্ঞেস করেছেন। তারপর রাহির গলা ভেঙে কান্নায় ডুবে যায়। কিন্তু তুমি ছিলে না, এটা দেখেই ওনার মুখ ছোট হয়ে গেছিল। রাহি চোখ মুছতে মুছতে বলে, ওদের তোমাকে প্রয়োজন, তারা দুজনেই অসুস্থ, তাদেরকে একটু শান্তি দাও। শেষ বয়সে এসে তাদের একটু শান্তিতে থাকতে দাও। রাহির শেষ বাক্যটা আদ্রিয়ানের বুক ছিন্ন ভিন্ন করে দেয়। রাহি আর কোনো কথা বলে না, উপরে উঠে যায়। রাহির প্রতিটি কথাই যেন ছুরির মতো বুকে বিঁধতে থাকে। আদ্রিয়ানের মনে হয় সাফার মৃত্যু শোক সামালতে গিয়ে সে নিজের পরিবারকে সম্পূর্ণ হারিয়ে ফেলছে। তার চোখে এক মুহূর্তের জন্য অপরাধ বোধ জমে ওঠে, বুকে কষ্টের ঢেউ আছড়ে পড়ে। আমি কি সত্যি তাদের ফেলে রেখেছি? সে স্থির দাঁড়িয়ে থাকে। ঘরের নীরবতায় নিজের শ্বাসের শব্দও ভারী হয়ে ওঠে। রাগ নেই তার, আছে দগদগে অপরাধ বোধ আর গভীর শূন্যতা। ধীরে ধীরে সে নিজের রুমের দিকে হাঁটে। রুমে ঢুকতেই অন্ধকার যেন তাকে গিলে ফেলতে চায়। সে দরজা বন্ধ করে দেয় ধীরে, তারপর দেওয়ালের ভর দিয়ে মাটিতে বসে পড়ে। দুটো হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। বারবার কানে বাজছে, ঈশাও মারা গেছে, তোমার বাবা মা তাদের একমাত্র মেয়েকে হারিয়েছে। এই কথাগুলো তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। তার মনে হয় সে যেন শুধু প্রেমিক নয়, একজন ভাই হিসাবেও ব্যর্থ, আর সবচেয়ে কষ্টকর, একজন ছেলে হিসাবেও ব্যর্থ। সে একটু সময় সেই অন্ধকার ঘরে বসে থাকে। চোখে পানি ভরে ওঠে, কিন্তু কাঁদে না। সে শুধু নিঃশ্বাস ফেলে ভারী, গা ছমছমে। শেষমেশ ধীরে পা টেনে উঠে দাঁড়ায়। চোখ মুছে বাবা মায়ের রুমের দিকে হাঁটে। দরজাটা আস্তে খুলতেই দেখা যায় রুমের হালকা নরম আলোয় দুজনেই গভীর ঘুমে। প্রথমে সে মায়ের দিকে তাকায়, ক্লান্ত শুকিয়ে যাওয়া মুখ। তারপর বাবার দিকে, মুখটা আগের তুলনায় অনেক হালকা, চোখের পাশে কালি, গাল একটু দেবে গেছে। আদ্রিয়ানের বুকটা মোচড় দিয়ে ওঠে। কতদিন কথা হয় না তার বাবার সাথে। মনে পড়ে যায় ডাইনিং টেবিলে করা তাদের খুনসুটিগুলো, বাবার বকা, আদর আহ্লাদ, বোনের সাথে ঝগড়া।
আদ্রিয়ানের চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আর যদি সত্যিই কিছু হয়ে যেত তখন কি করত সে? আদ্রিয়ান নিঃশব্দে গিয়ে বাবার পাশে বসে, হাত বাড়িয়ে আস্তে করে বাবার মাথায় রাখে। ঠান্ডা হাতের ছোঁয়ায় আদনান সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি চমকে ওঠেন। কে? আদ্রিয়ান আস্তে বলে, আমি বাবা। উঠো না, শুয়ে থাকো। আদনান সাহেব 1 সেকেন্ড তাকিয়ে থাকেন। তার মুখে এমন এক হাসি ফুটে ওঠে যে হাসিতে শান্তি আছে, আর যেন একটু স্বস্তিও। এসেছিস তুই? তার গলায় সেই অনুভূতি স্পষ্ট। আদ্রিয়ান একটু মাথা নেড়ে বলে, হ্যাঁ। এখন কেমন লাগছে শরীর? আদনান সাহেব নরম স্বরে বলেন, আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি, তেমন কিছু হয়নি। তুই খেয়েছিস? আদ্রিয়ান মিথ্যে বলে মাথা নাড়ে, খেয়েছি। আদনান সাহেব ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। কি অবস্থা করেছিস শরীরের? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না। এরকম আর কতদিন? আমাদেরও তো বয়স হচ্ছে, আর কতদিন বাঁচব আমরা? তোকে এভাবে রেখে মরেও শান্তি পাব না বাবা, নিজেকে ঠিক কর। কথাগুলো শুনে আদ্রিয়ানের মন ভারী হয়ে ওঠে। সে নিচু গলায় বলে, কিছু হবে না তোমার। ঔষধ টাইম মতো খাবে, আর কোনো চিন্তা করা লাগবে না। আমরা আছি তোমার সাথে। ইস্যু পাখি যদি তোমার এই অবস্থা দেখত, ও খুব কষ্ট পেত বাবা। ও যেখানেই আছে তোমাকে দেখছে, এরকম করো না। নিজের যত্ন নাও। তোমার কিছু হলে আমরা কিভাবে থাকব বলো? ঠিক তখনই সাইমা বেগমের ঘুম ভেঙে যায়। তিনি চোখ মেলে ছেলেকে দেখে স্থির হয়ে যান। তারপর সঙ্গে সঙ্গে উঠে বসে বলেন, তুই এসেছিস? সারাদিন ফোন ধরলি না কেন? কণ্ঠে বকা, কিন্তু ভিতরে চাপা আনন্দ। আদ্রিয়ান মাথা নিচু করে কিছু বলে না, এড়িয়ে যায়। তারপর বলে, মা, একটু কফি বানিয়ে দাও তো। এই একটি বাক্যেই সাইমা বেগমের মুখ নরম হয়ে যায়। এতদিন পরে ছেলের এমন স্বাভাবিক কথায় তার বুক ভিজে ওঠে তৃপ্তিতে। তিনি হাসি মুখে বলেন, ঠিক আছে, বস তুই, আমি আনছি। আদনান সাহেব বলেন, আমি নিয়ে আসি তোমার জন্য। সাইমা বেগম দুজনকেই থামিয়ে দিয়ে বলেন, থাক, আমিই করি। তারপর কিচেনে চলে যান। ছেলের জন্য কফি বানাতে বানাতে তার মনে শান্তির ঢেউ। এই মুহূর্তটাই যেন বহুদিন পর পাওয়া রত্ন। এদিকে রুমে বাবা ছেলে বসে ব্যবসার কথা, কয়েকটা দোকানের ভালো মন্দ, কিছু হিসাব। অনেকদিন পর এমনভাবে তাদের কথা হয়, পুরনো দিনের মতো। আদ্রিয়ানও ধীরে ধীরে শান্ত হয়। রুমের ভার কমে আসে। ঠিক তখন সাইমা বেগম 3টে কফির কাপ হাতে নিয়ে ঢোকেন। ট্রের কাপগুলো থেকে ধোঁয়া উঠছে। গরম কফির গন্ধ রুম ভরিয়ে তোলে। তিনজনে একসাথে বসে কফি খেতে থাকে। আদনান সাহেব আর সাইমা বেগম দুজনের চোখেই একই রকম শান্তি, ছেলের ফিরে আসার আনন্দ। আদ্রিয়ান চুপচাপ তাদের দেখে। তার বুক হঠাৎ হালকা লাগে। বাবা মায়ের হাসি মুখ, যেটা সে বহুদিন দেখেনি, এটুকুই যেন তাকে একটু বাঁচিয়ে তোলে। রুমে এক ধরনের পারিবারিক উষ্ণতা ফিরে আসে, যেটা অনেকদিন ছিল না। মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত সাম্রাজ্য অ্যালভারেজ এস্টেট। রাতের অন্ধকারে প্রাসাদটি দাঁড়িয়ে আছে কংক্রিট আর পাথরে গড়া এক বিশাল দানবের মতো, নীরব, কিন্তু ভিতরে যেন বজ্রপাতের মতো উত্তেজনা জমে আছে। আজকের এস্টেট অন্যরকম। শান্তি নেই, নিস্তব্ধতা নেই, আছে শুধু পরিবর্তনের গর্জন। বীরের আদেশ, ইশায়ার ট্রমা সেশন শেষ হওয়ার পর ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। তার কাছে এটুকুই সময়। যেভাবে ইশায়ার স্মৃতি থেকে সবকিছু মুছে ফেলেছে, সেভাবেই মুছে ফেলবে এই প্যালেসের সবকিছু। ইশায়ার জ্ঞান ফেরার আগেই বীর ডিয়েগোকে বলে পুরো অ্যালভারেজ এস্টেট চেঞ্জ করে ফেলতে। ইশায়ার চোখে পুরনো কিছুর ছাড়াও যেন না পড়ে। ডিয়েগো কাজে লেগে পড়ে তৎক্ষণাৎ। এটা শুধু আদেশ নয়, এটা অতল ভয় আর প্রেমের মিশ্রণ। ইশায়ার পুরনো সব জিনিস সরিয়ে ফেলা হয়। তার ঘর, তার ব্যবহারের জিনিস, তার পুরনো পোশাক, কোনো কিছুই বাদ পড়ে না, সব সরিয়ে ফেলা হয়। যেখানে সে ট্রমায় ছিল, পুরনো সব কিছু। যেখানে সে আতঙ্কে ছিল, এমন কিছু আর বীর রাখবে না। সেসবের চিহ্নও একটুও রাখা হয় না। দেয়ালের রং বদলে দেওয়া হয়। অন্ধকার রং, ট্রিগারিং প্যাটার্ন সব মুছে ফেলা হয়েছে। ভ্যানিলা সুগন্ধির নরম পরিবেশ পুরো এস্টেটে বসানো হয়। বিশেষ হালকা ভ্যানিলা ডিফিউজার। ভ্যানিলা মানসিক শান্তি আনে, ডাক্তার সুপারিশ করেছে। ঘরে, করিডোরে, বিশ্রাম কক্ষে শান্ত, নরম, নিরাপদ অনুভূতি। অস্ত্র, সব কিছু সরিয়ে ফেলা হয়। ইশায়া যদি ভয় পায়, উত্তেজিত হয় বা চমকে ওঠে, এই ভয় কোনো ধারালো পয়েন্ট যেন তাকে আঘাত না করে।
রুমের জন্য সব নতুন করে সাজানো হয়। বীরের স্পষ্ট নির্দেশ, ইশায়ার সামনে কেউ উচ্চস্বরে কথা বলবে না, কেউ ভীতিকর আচরণ করবে না। মাফিয়া সাম্রাজ্যের কিছুই যেন তার সামনে না আসে। তাকে বাইরের কোনো কিছু যেন না বলা হয়। অতিরিক্ত সব নিষিদ্ধ করা হয়। ভিতরের গার্ডের হাতে কোনো অস্ত্র থাকবে না, কারণ বীর জানে ইশায়া অস্ত্র মানেই আতঙ্ক। তাকে শান্ত রাখতে হবে, ভয়ের কিছু দেখানো যাবে না। কিন্তু বাইরের গার্ড দ্বিগুণ বৃদ্ধি করা হয়। বীরের এই আদেশের সাথে সাথে ছাদে স্নাইপার ইউনিট, দক্ষিণ আর পশ্চিম গেটের ডাবল সেন্সর টাওয়ার, প্রাসাদের বাগানে মোশন অ্যালার্ম, আকাশে নাইট ড্রোন প্যাট্রোল, সব তোড়জোড় আগের থেকে দ্বিগুণ করা হয়। বীর জানে ইশায়া শুধু তার বন্দী নয়, সে তার দুর্বলতা, আর তার দুর্বলতা মানে শত্রুর নিশানা। বীর নিজেই সবকিছুর তদারকি করছে। প্যালেস সেজে উঠছে নতুন রূপে। মারিয়া এলেনা আসে, মাথা ঝুঁকিয়ে সম্মান জানায় বীরকে। বীর মারিয়া এলেনাকে ধীরে কিন্তু ভয়াবহ দৃঢ়তায় বুঝিয়ে দেয় ইশায়ার সামনে ঠিক কি বলতে হবে, কিভাবে বলতে হবে, এবং কিভাবে তার চারপাশে একটা নিখুঁত মিথ্যে দুনিয়া দাঁড় করাতে হবে, যেই দুনিয়া জুড়ে শুধুমাত্র রাজবীরের রাজত্ব থাকবে। প্রতিটি কথা বীর এত সূক্ষ্মভাবে বলে দেয় যে ভুল করার কোনো সুযোগ থাকে না, আর ভুল করলে এর পরিণাম কি হবে সেটা সবাই খুব ভালোই জানে। মারিয়া এলেনা নির্বিকার পাথরের মতো দাঁড়িয়ে সব শুনে যায়। আজ বীরকে দেখে তার মনে অন্য রকমের ভয় দানা বেঁধেছে। বীরের চোখে সেই অচেনা উন্মাদনা যা সে আগে কখনো দেখেনি। তার গায়ে সাদা শার্ট, আর শার্টের কোনাগুলোই ছিটে ছিটে শুকনো রক্তের দাগ। কোমরের পাশে গোজা রিভলভার। উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা আজ আরও কঠিন, আরও হিংস্র দেখাচ্ছে। ঘাড় পর্যন্ত নেমে আসা এলোমেলো চুল আর আগের তুলনায় একটু বড় হয়ে যাওয়া দাড়ি কারণে তার চেহারায় একটা ভয়ঙ্কর ছায়া নেমে এসেছে। বীরের এই আচরণ, এই অবস্থা সবাইকে তার প্রতি আরও বেশি ভীত করে তোলে। ম্যাটিয়াস আর সান্তিয়াগো 3 দিন ধরে ব্যাকগ্রাউন্ড চেক চালায়। বীর আগেই ইশায়ার জন্য প্রশিক্ষিত নতুন গার্ড নিয়োগ করতে বলেছে। সিকিউরিটি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। তাদের মতে সব প্রার্থীই ক্লিন, কিন্তু তারা বুঝতে পারেনি শত্রুরা এবার দল বেঁধে নেমেছে। যে রাজ্যগুলো বীর এক এক করে দখল করেছে, যাদের সাম্রাজ্যে ধ্বংস করেছে, তারা সবাই এক হয়েছে তার বিরুদ্ধে, তাকে ধ্বংস করতে। আর গুয়াতেমালার ঘটনার পর তারা স্পষ্টতাই দেখেছে বীরের দুর্বলতা ইশায়া রহমান, আর সেটাই এখন তাদের টার্গেট। গার্ড নিয়োগের সময় ইন্টারভিউতে ছিল অদ্ভুত শান্ত চোখের এক মেয়ের। তার মেডিকেল রিপোর্ট জাল, তার পরিচয় সম্পূর্ণ ফেক, তার নথিপত্র সব বানানো। কিন্তু তার আসল পরিচয় কি? ইটালীয় আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটের বিশেষ ট্রেনিং প্রাপ্ত অপারেটিভ। তার লক্ষ্য আলভারেজ এস্টেটের ভিতর থেকে তথ্য চুরি করা, নিরাপত্তা ভেদ করা, আর সবচেয়ে বড় কথা ইশায়াকে টার্গেট করা। এলিজা শান্ত মুখে সবার সঙ্গে মিশে যায়। কেউ সন্দেহ করতে পারল না, এমনকি ম্যাটিয়াসও না। প্রাসাদ পুরোপুরি বদলে গেছে। একদম নতুন, নিরাপদ, নরম পরিবেশ। নতুন 20 জন নারী গার্ড দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও তাদের পরিধি ঠিক করে দেওয়া হয়নি। সেই শাড়ির এক প্রান্তে শান্ত মুখের ছায়ার মতো দাঁড়িয়ে আছে এলিজা। এলিজা ছায়ার মতো প্রাসাদের ভিতর চলাফেরা করে। ইশায়ার রুমের বাইরে দাঁড়ায়, কিন্তু ভিতরে প্রবেশ করার অনুমতি পায় না। সে রুমে ঢুকতে পারে না, কিন্তু তীক্ষ্ণ চোখে সব পরখ করে। সে দেখছে প্রতিটি দরজা, প্রতিটি ক্যামেরা, প্রতিটি লক, প্রতিটি সেন্সর। অস্বাভাবিক শান্ত মুখে তথ্য জমা করছে। তার চোখে ঠান্ডা নির্দয় ঝিলিক। ধীরে, খুব আস্তে, আঙুলে গ্লাভসের সেলাই স্পর্শ করে ফিসফিস করে, সুন অ্যালভারেজ, ইয়োর এম্পায়ার উইল বার্ন ফ্রম দি ইনসাইড। তার কণ্ঠ এতটাই ঠান্ডা যেন এই মুহূর্তেই সে ধ্বংসের ঘোষণা দিয়ে গেল। শত্রুর ছায়া ভিতরে ঢুকে পড়েছে, আর বীর তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের দরজায় দাঁড়িয়ে আছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।